খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন রিজভী। বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি মেডিকেল বোর্ড, দেশবাসীর দোয়া কামনা। আন্তঃ মন্ত্রণালয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা। বেশি শক্তি মুক্ত না হলে প্রশ্নবিদ্ধ হবে জাতীয় নির্বাচন, বললেন বিশিষ্টজনরা। কালো টাকার ব্যবহার বন্ধের তাগিদ। এবং গণ অভ্যুত্থানকে তথাকথিত বলা রাষ্ট্রদ্রোহিতার শামিল, বললেন চিফ প্রসিকিউটর। ইজলাসে দাঁড়িয়ে আদালতকে চ্যালেঞ্জ করা অধিকার বহির্ভূত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিজয়ের মাসে বিএনপি 16 দিন ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছিল তা স্থগিত করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ড থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি, তাদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। এদেশের শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, এদেশের অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন। দর্শক, এই নিয়ে আরো জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তানজিদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে, জানাবেন আমাদের। জি সোনিয়া, ধন্যবাদ। আপনি জানেন যে আমি এখন আছি রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল, সেই এভারকেয়ার হাসপাতালের সামনেই আমি এখন অবস্থান করছি। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি যেটি বলছিলেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু দুপুরেই একটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। কর্নেল অলি আহমেদ তিনিও জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং দেশি বিদেশি যেই চিকিৎসকরা রয়েছেন তাদের নিয়ে যেই মেডিকেল বোর্ড গঠিত রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য, সেটি ওনারাও কিন্তু জানিয়েছেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য যদি শারীরিক অবস্থা উন্নতি হয় এবং সবার সম্মতিক্রমে চিকিৎসকরা যখন সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু ওনাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। আমরা এখন আপনাদেরকে দেখাতে চাই যে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমের কর্মীরা সহ উৎসুক মানুষের কিছুটা উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এখানে এসে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এখানে যেন কোনো প্রকার নেতাকর্মীদের যেন এখানে কোনো অযথা ভিড় বা অযথা জটলা যেন না থাকে। তো তানজিদ, আপনাকে ধন্যবাদ। বেগম জিয়ার অসুস্থতা এবং দেশ জুড়ে দোয়া মোনাজাত নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক কাজের সমন্বয় নিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিভাগ প্রধানের সঙ্গে আরেক দফা বৈঠক করেছে নির্বাচন কমিশন। বিকেল 3টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মূল বিষয় ছিল সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি। তফসিলের আগে নির্বাচন পোস্টার ও ব্যানার সরানোর বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠকের বিষয়ে আরো জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর আসাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসাদ, নির্বাচন ভবনে বৈঠকের এই মুহূর্তের বিশেষ আলোচনার বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে সে বিষয়ে আমাদের জানাবেন।
সোনিয়া বিকেল 3টা বাজে, আজকে বিকেল 3টায় এই বৈঠকটা শুরু হয় এবং সেখানে আসলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক বলতে আমরা যেটা বুঝি যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব এবং দফতরগুলোর যারা প্রধান থাকেন, বিশেষ করে মহাপরিচালকরা এই আজকের বৈঠকে ছিলেন এবং এটা আসলে দ্বিতীয় দফা বৈঠক এবং এর আগেও গত মাসের 30 তারিখেও কিন্তু একটি বৈঠক হয়েছিল 1 মাস আগেই। এবং এই বৈঠকের যদি সংক্ষেপে আপনাকে আমি জানাই যে মূলত একটি নতুন সিদ্ধান্তের কথা আজকে আমরা জেনেছি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে গতকাল শেরেবাংলানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি মক ভোটিংয়ের আয়োজন করা হয় এবং সেখানে টাইম ম্যানেজমেন্টটা আসলে বুঝতে যে নির্বাচন কমিশন আজকে এটা নিয়ে আলোচনা করেছে এবং সেখানে তারা একটি প্রস্তাবনা দিয়েছেন যে ভোট কেন্দ্রের সংখ্যা আসলে বাড়ানো যাবে কিনা। তবে ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়ানো হলেও গোপন ভোট কক্ষ যেটি থাকে, যেখানে নিজের পছন্দের প্রার্থীকে আসলে ভোটাররা নির্বাচিত করেন, সিল দেন, সেই কক্ষের সংখ্যা আসলে প্রায় দ্বিগুণ করার কথা তারা আসলে বলছেন যদি সময়ের ব্যবস্থা বলেন। এবং যেহেতু এখানে গণভোটের মতো একটি বিষয় একই দিনে হচ্ছে, বড় কর্মযজ্ঞ, সেহেতু সেই টাইম ম্যানেজমেন্টটা করতে গেলে দেখা যাচ্ছে যে গণভোটের একটি তালিকা আছে যে 4টি বিষয়ে তারা ঐক্যমত বা একমত হচ্ছেন কিনা বা সেখানে তারা রাজি আছেন কিনা, টিক চিহ্ন দিবেন বা ক্রস চিহ্ন দিবেন, সেখানে আসলে 4টা বিষয় পড়ার একটি সময়ের প্রয়োজন। তো সুতরাং টাইম ম্যানেজমেন্টই নির্বাচন কমিশন বলছে যে একটি খুবই জটিল এবং কঠিন এবং একটি চ্যালেঞ্জ বলে তারা মনে করছেন। এবং তারই ধারাবাহিকতা তারা আরেকটি কথা বলেছেন যে কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনের একটি কথা বলেছিলেন যে রাজনৈতিক যে আতিথেয়তা, স্থানীয় নির্বাচন কর্মকর্তা বা প্রশাসনের যারা কর্মকর্তারা মাঠে কাজ করবেন তারা যেন না গ্রহণ করেন এবং সেই বিষয়টি আজকে আলোচনা করা হয়েছে। এবং সেই জন্য কিন্তু ভোটের মাঠে যারা কর্মকর্তা থাকবেন তাদের জন্য ভাতা এবং সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে এবং সেজন্য বাজেটের আকারটাও আরও বাড়বে। এছাড়াও যে বিষয়টি এসেছে যে বিটিভি এবং সংসদ টিভিকে নির্বাচন কমিশন অফিসিয়ালি আসলে তাদের গণভোটের জন্য যে প্রচারণা সেটার কাজে তারা ব্যবহার করবেন বলেও তারা জানিয়েছেন। এবং এছাড়া আরেকটি বিষয় এসেছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তাদেরকে যে সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে সেটি পালন করতে তারা প্রস্তুত। তো এখন পর্যন্ত আমার কাছে সোনিয়া এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশি শক্তির প্রভাব মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। তা না হলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে বলে জানান তারা। রোববার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নাহিদ সিরাজের নিমির প্রতিবেদন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল ভয়েস নেটওয়ার্ক। রোববার এ উপলক্ষে সেরডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা। আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচনের আয়োজনে গুরুত্ব দিতে হবে সরকারকে, না হলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনে ম্যানিপুলেশনের ব্যাপারে গুরুতর যদি কোনো অভিযোগ উত্থাপিত হয় তাহলে শুরুতেই নির্বাচন কিন্তু বড়ভাবে প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন কমিশন ইতিহাসে সেরা নির্বাচন করতে চাই, প্রধান উপদেষ্টা নিজেও সেই বক্তব্য দিয়েছেন। কিন্তু আপনি আরপিও সংশোধন করলেন ন্যূনতম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। ব্যবসা করে অনেক টাকা পয়সা আয় করেছি, এখন আমাকে এমপি হতে হবে। আমি উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছে, আমাকে অমুক মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে। এই জায়গা থেকে বের হওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। এ সময় নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ সম্ভব। আর কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। গত দিনে মানুষের হাতে যে অবৈধ বা বৈধভাবে যে প্রচুর পরিমাণে টাকা আছে, এই টাকাটা এবার নির্বাচনে কিন্তু ব্যবহৃত হতে পারে। তো সেই জন্য আমাদের আসলে নির্বাচন কমিশন এবং সরকারকে আগে থেকেই একটা নির্দেশনা ঠিক করে সমাধানের পথ বের করতে হবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকগুলি কিন্তু আমাদের আরপিওতে অন্তর্ভুক্ত হয় নাই। অংশগ্রহণমূলক নির্বাচনে নাগরিক সমাজের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। আমাদের নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে। নাহিদ সিরাজ, মোহনা সংবাদ, ঢাকা।
গণ অভ্যুত্থানকে তথাকথিত বলার রাষ্ট্রদ্রোহিতা ও আদালত অবমাননা বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর এই মন্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, এজলাসে দাঁড়িয়ে আদালতকে চ্যালেঞ্জ করার অধিকার কোনো নাগরিকের নেই। এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছেন আদালত। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। সোমবার এ মামলার সাক্ষ্য গ্রহণ। রোববার এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের আগে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে ইনুর মন্তব্যকে আদালত অবমাননা সহ রাষ্ট্রদ্রোহিতা শামিল বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই সময় হাসিনাকে ফেরত আনার ব্যাপারে তিনি জানান, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কি কি তৎপরতা ছিল। এদিকে জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সরাসরি হাজির হতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া চাঙ্গারপুলে ৬ হত্যা মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ। সাফাই সাক্ষী ৮ ডিসেম্বর। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপকরা। এবার কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতির কথা জানালেন তারা। ২৬তম থেকে ৩১তম বিসিএস ব্যাচের সহকারী অধ্যাপকরা বলেন, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও বহু বছর ধরে তাদের পদোন্নতি আটকে রয়েছে। সম্প্রতি আন্দোলনের পর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে ৩৫তম ব্যাচ পর্যন্ত ১,৮৭০ জন কর্মকর্তা পদোন্নতি পেলেও সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি স্থবির হয়ে রয়েছে বলেও বছরের পর বছর। আমরা দীর্ঘ সময় একই ক্যাডারে একই পদে চাকরি করি, ফলে আমরা শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত, সামাজিকভাবে আমরা বিধ্বস্ত, আর্থিকভাবেও কিন্তু আমরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। বর্তমানে আমাদের যারা পদোন্নতি যোগ্য আছি এদের পদোন্নতি দিলে সরকারের কিন্তু সেখানে কোনো আর্থিক সংশ্লেষ নাই, কারণ আমরা সবাই কিন্তু সেই ফিডার পূর্ণ করেছি। ৩ ডিসেম্বরের মধ্যে আমাদের ডিপিসির যে ডেট সেটি আপনারা ঘোষণা করুন, শান্তিপূর্ণভাবে আমরা সেটি চাচ্ছি। আর যদি সেটি না হয় আমাদের একটি পরিকল্পনা রয়েছে, ৪ ডিসেম্বর থেকে লাগাতার আমরা এই অবস্থান কর্মসূচিতে আমরা যাব। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটির ৯ম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ সহ ৪ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন তারা। দাবি পূরণ না হলে সোমবার থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাওয়ার কথাও বলেন শিক্ষকরা। ন্যায্যতা থাকা সত্ত্বেও ১০ম গ্রেডের সহকারী শিক্ষক পদটিকে ৯ম গ্রেড দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে পালিত হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফেনীর ছাগলনাইয়ায় গোপাল ইউনিয়ন
বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নাটোরের গুরুদাসপুরে বিএনপির আয়োজনে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের এমপি প্রার্থী আব্দুল আজিজ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেন। কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কুমারখালী এসিওর হসপিটালে এই আয়োজন করা হয়। মেহেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তাদের এই কর্মবিরতির সময় অসহনীয় ভোগান্তি পোহাতে হয় পরীক্ষা নিরীক্ষা করতে আসা রোগীদের। রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজের পাশাপাশি একই চিত্র দেখা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারের। প্রতিদিন ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা ১৫০০ মানুষের পরীক্ষা নিরীক্ষা হয় এখানে। কিন্তু টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের। একজন রোগী তার ৩টা ল্যাবে স্যাম্পল দিলে ৩ রকমের রিপোর্ট হয়, যেই কারণে যথাযথ ব্যবস্থাপনা না থাকার কারণে এই ভুল রিপোর্ট অনবরত হতেই থেকেছে। বাংলাদেশে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিদেরকে যদি কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসাবে, সায়েন্টিফিক অফিসার হিসাবে নিয়োগ করা হয় তাহলে এই রোগের যথাযথ মানসম্মত রিপোর্ট করা সম্ভব। খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্তর গুলিতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা মামলা হাজিরা দিতে আদালতে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা হলেন ফজলে রাব্বি রাজন এবং হাসিব। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী ছিলাখানায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম। জমি ১৬% কিনছি, ৪ ভাই, ওরা 2 ভাই, আমরা 2 ভাই। ওরা ৮ ঘর তুলছে, আমার ৮ আমার নিবেন নয়, আমার ৮ দেয় না। আমরা জাঙ্গি টাঙ্গি করছি, কচু করছি, কচু তুলি ঝাড় খেয়েছি। টাকা বিলের বাইনা দিয়ে আমরা গেছি, আমার চাষা একবার আমরা গরম পানি দিছে, ইট দিছে, ছোলা টোলা আমরা সব রেডি করছে, লেখি ধরিয়েছি আমার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে হোটেল রেডিসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আলাউদ্দিন। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। রাজু, আপনি তো রেডিসনে আছেন, নিলামের সবশেষ এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন? সোনিয়া, আপনি যেমনটি বলছিলেন, বহুল কাঙ্ক্ষিত বিপিএল-এর 12তম আসরের নিলাম চলতেছে রাজধানীর একটি হোটেলে। এর মধ্যে 6টি দল অলরেডি প্লে অফে অংশ নিয়েছেন। আমাদের কাছে যে নতুন ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, পাশাপাশি হচ্ছে নতুন দল হিসাবে নোয়াখালী এক্সপ্রেস, সবকটি দলই নিলামে অংশ নিয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন গতকালকে যেটা বেশ আলোচিত বলতে, গতকালকে 9 জন ক্রিকেটারের ম্যাচ ফিক্সিং বিষয় নিয়েও বেশ আলোচনায় আসছে। এর মধ্যে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, এরা এদের দেশ বিপিএল তাদের হচ্ছে। আমরা এর মধ্যে দেখলাম যে নতুন রংপুর রাইডার্স এবং হচ্ছে সিলেট সিক্সার্সে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার তারা অলরেডি নিয়েছেন। হ্যাঁ, লিটন দাস, এবং যেগুলো গতকালকে সরাসরি 23 জন ক্রিকেটারের সরাসরি চুক্তি করেছেন 6টি দলের সঙ্গে। তো
তবে এবার যেটি আমরা এসে জানতে পেরেছি যে কম করে হলেও একাদশের 2 জন সহ 4 জন দেশি এবং বিদেশি খেলোয়াড় বাধ্যতামূলক খেলাতে হবে বিপিএল এ প্লেয়ার ড্রাফটে। এর মধ্যে বলা চলে যে নতুন পদ্ধতিতে এবার নিলাম শুরু হচ্ছে। এর আগে প্লেয়ার ড্রাফট যেটা হয়েছিল, এবার হচ্ছে নতুনভাবেই সুন্দর করে আমরা চাই যে সিনিয়র এবং জুনিয়র অনেক ক্রিকেটারদেরই নিলাম শুরু হয়েছে। তো দেখা যাক এখন আগামী। রাজু, আপনাকে ধন্যবাদ। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়া শারীরিক অবস্থায় স্থিতিশীল, জানালেন রিজভী। বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি মেডিকেল বোর্ড, দেশবাসীর দোয়া কামনা। আন্তঃ মন্ত্রণালয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা। পেশিশক্তি মুক্ত না হলে প্রশ্নবিদ্ধ হবে জাতীয় নির্বাচন, বললেন বিশিষ্টজন। কালো টাকার ব্যবহার বন্ধের তাগিদ। এবং গণ অভ্যুত্থানকে তথাকথিত বলা রাষ্ট্রদ্রোহিতার শামিল, বললেন চিফ প্রসিকিউটর। এজলাসে দাঁড়িয়ে আদালতকে চ্যালেঞ্জ করা অধিকার বহির্ভূত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।